আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান রাশিয়ার উপর আগের থেকে এখন অনেক বেশি রাগান্বিত। আগে হয়তো ইরান কিছুটা অসন্তুষ্ট ছিল, কিন্তু এখন আইআরজিসির কমান্ডাররা, শীর্ষ নেতৃত্বরা খোলাখুলিভাবে রাশিয়ার উপর ক্ষোভ প্রকাশ করেছেন। রাশিয়ার প্রতি আইআরজিসি এখন খুবই বিরক্ত। আইআরজিসির এক সাবেক কমান্ডার বড় রকমের কিছু প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যখন ইরানে বিপ্লব হচ্ছিল, ইমাম খামেনির সময় স্বাধীনতার লড়াই চলছিল, তখন অনেক দেশ আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সে সময় লিবিয়া ও উত্তর কোরিয়া আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের অনেক সহায়তা করেছিল। অথচ আজকের দিনে রাশিয়া আমাদের কোনো সহায়তা দিচ্ছে না, বরং আমরা রাশিয়াকে সাহায্য করছি, কিন্তু রাশিয়া আমাদের জন্য কিছুই করছে না। রাশিয়া না আমাদের ভালো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে, না যুদ্ধক্ষেত্রে কোনো রকম সাহায্য করছে, অথচ আমরা তার পাশে আছি, তাকে সাহায্য করছি। আইআরজিসির ওই সাবেক কমান্ডার আরও বলেন, আমাদের মিসাইলগুলোর রেঞ্জ খুবই উন্নত, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের মিসাইলের অ্যাকুরেসি, মানে সঠিকভাবে লক্ষ্যভেদ করার ক্ষমতা ভয়ঙ্কর মাত্রায় নিখুঁত। যে কেউ মিসাইল বানাতে পারে, কিন্তু লক্ষ্যভেদে শতকরা কতটা সফল হবে সে জায়গায় ইরানের প্রযুক্তি সবার থেকে এগিয়ে। তিনি আরও বলেন, রাশিয়া তার মিসাইল রেঞ্জ বাড়াতে পারলেও অ্যাকুরেসি বাড়াতে এখন আমাদের সাহায্য দরকার। তারা এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আসলে আমাদের তৈরি ড্রোন, তারা কেবল নিজেদের লোগো লাগিয়ে চালাচ্ছে। তবে রাশিয়া আমাদের সহায়তা করছে না, অথচ আমরা পুরোপুরি রাশিয়ার পাশে দাঁড়িয়ে আছি। نه کمک آنچنانی نبود. مثلا اطلاعاتی میخواستن بچه‌ها از موشکشون یه اطلاعاتی مثلا میگرفتن، اطلاعات فناوری یه چیزایی رو از اونها سوال می‌کرد، یا اجازه بازمهندسی روی موشک‌هاشون رو مثلا ما داشتیم کره شمالی و لیبی। আরেকজন আইআরজিসি জেনারেল কমান্ডার বলেছেন, গালফ অঞ্চলের দেশগুলো এবং আরও অনেক দেশ এখন আমাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া করতে চায়, আমাদের কাছাকাছি আসতে চায়, বন্ধুত্ব রাখতে চায়। তিনি সরাসরি আমেরিকার নাম নেননি, কিন্তু ইঙ্গিত দিয়ে বলেছেন এই সম্পর্কগুলো আমেরিকা ও ইসরায়েলের ভালো লাগছে না। অন্য দেশগুলো গালফ অঞ্চলের দেশগুলোকে উস্কে দিচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে, পরিস্থিতি নষ্ট করছে এবং প্রলোভনে ফেলে তাদের নিজেদের অস্ত্র বিক্রি করছে। অন্যদিকে শত শত আক্রোশ আর গালাগালির পরও ইরান ইউক্রেনে রাশিয়াকে ব্যাপক সহায়তা করেছে। ড্রোন দিয়েছে সম্ভবত 136টি ড্রোন। ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে আপনি সেই সব বিষয়ই জানেন। এত কিছু ঘটার পরও ইরান রাশিয়ার উপর অনেকবার ক্ষুব্ধ হয়েছে, এবং আপনারা জানেন রাশিয়া ও ইরানের মধ্যে ফাইটার জেট ডিল হয়েছে, তবুও তারা পুরো সংখ্যায় ফাইটার জেট ইরানকে দেয়নি। তবে ইরান থেকে একটি ভিডিও এসেছে যেখানে ইরানের আকাশে MiG-29 বা রাশিয়ার একটি ফাইটার জেট উড়ে বেড়াতে দেখা গেছে। তাই মনে হচ্ছে রাশিয়া কিছু পরিমাণে, বলা হচ্ছে 12টি ফাইটার জেট ইরানকে দিয়েছে, কিন্তু মোট সংখ্যা যত হওয়া উচিত তা দেয়নি। তবে কিছু ফাইটার জেট ইরানের আকাশে উড়ে বেড়াতে দেখা গেছে। এবার আসি পরের খবরে। ইরানের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক হলো আয়ান্তে ব্যাংক। তারা নিজেরা নিজেকে ব্যাংকড্রাফট ঘোষণা করে দিয়েছে। ইরানের পরিস্থিতি কতটা কষ্টকর এবং খারাপ তা এখান থেকে বোঝা যায়, এবং এটার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে তারা তাদের পুরো শক্তি খরচ করে ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে। আর তারই প্রথম লক্ষণ দেখা যাচ্ছে। ইরানের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক আয়ান্তে নিজেই ব্যাংকড্রাফট ঘোষণা করে দিয়েছে। ইরানে বিশৃঙ্খলা শুরু হয়েছে, জনগণ হতবাক, চিন্তিত, বহু ব্যবসায়ী রাস্তায় দাঁড়িয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হবে। আর আপাতত আয়ান্তে ব্যাংকের কাছে যা কিছু বাকি ছিল, সম্পত্তি ও কিছু টাকা, সেগুলো এখন স্টেট গভর্নমেন্ট নিজেদের হাতে নিয়ে নেবে। এক কথায় ইরানের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক শেষ হয়ে গিয়েছে। এদিকে ইরান সম্পর্কে আরেকটি বড় খবর এসছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO, এটি চীনের প্রতিষ্ঠান, যার ভেতরে অনেক বড় বড় দেশ যুক্ত রয়েছে। এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে গ্রুপ আছে, এর অন্তর্ভুক্ত সব দেশ মিলে এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ সামরিক মহড়া করবে। এ কারণে ইরানের অবস্থা কিছুটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা গণ্ডগোল হতে পারে। আজকের বাস্তব দুনিয়ার কথা যদি বলি, তাহলে শয়তানি প্রবণতা সর্বত্র ছড়িয়ে আছে, এবং আজ সফল হতে হলে যেন শয়তানের হাত ধরতে হয়। এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। আপনি যদি বাস্তবতা বিষয়টি বোঝেন, দেখবেন কতটা সত্যি। ইরান এখন সবচেয়ে বিপজ্জনক এক আইন বদলে ফেলেছে। বলেছে, হিজাব পড়তে চাইলে পড়ো, না পড়তে চাইলে নিজেদের মতো চলো। অর্থাৎ বাধ্যতামূলক হিজাবের আইন প্রায় শিথিল করে দিয়েছে। তবে আমি সব ইরানি নারীদের নিয়ে কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ইরানি মেয়েরা তারা অসাধারণ সুন্দরী। দেখুন, অন্য সব দেশের মেয়েদের মধ্যে হয়তো সৌন্দর্য আছে, কিন্তু তাদের চেহারার মধ্যে দাগ বা অসম্পূর্ণতা থাকে। তারা নানান ট্রিটমেন্ট দিয়ে নিজেকে সুন্দর করে তোলে। কিন্তু ইরান, মিশর আর সিরিয়ার মেয়েরা প্রাকৃতিকভাবেই খুব সুন্দর, আর সেখানকার পুরুষরাও যথেষ্ট আকর্ষণীয়, শক্তিশালী। এখন এমন সুন্দর মেয়েরা যাদের নিজেদের সৌন্দর্যের উপর আত্মবিশ্বাস আছে, তারা ভাবছে, আমরা তো এমনিতে অত্যন্ত সুন্দর, যেন জান্নাতের হুরদের মতো, তাহলে কেন আমাদের শরীর ঢেকে রাখতে হবে? এই বাধ্যবাধকতা তাদের খারাপ লাগছে, বিরক্ত করছে। আমি আবারও বলছি, আমি সবাইকে নিয়ে কথা বলছি না, কেউ ভুল বুঝবেন না। আপনি যদি কখনো ইরান গিয়ে থাকেন এবং ইউটিউবে যেসব জনপ্রিয় ব্লগার ইরান দেখান, তাদের ভিডিওতে আপনি দেখবেন ইরানি মেয়েরা সাধারণত মাথায় হিজাব রাখে,
কিন্তু পোশাকের নিচে কি পড়ছে তা অনেক সময় স্পষ্ট বোঝা যায়। অর্থাৎ সংস্কৃতির ভেতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এভাবে ধীরে ধীরে পরিবর্তন বাড়তে থাকে, যেমনটা মাহসা আমিনীর ঘটনার সময় দেখা গিয়েছিল। সে ঘটনার অজুহাত ধরে আজকে তথাকথিত আধুনিক মেয়েরা, যাদের উন্মুক্তভাবে চলাফেরার নেশা ধরে গেছে, তারা ভয়ঙ্করভাবে প্রতিবাদ শুরু করলো। আর ইউরোপের দেশগুলো সঙ্গে সঙ্গে সেই ইস্যুটা লুফে নিল। তারা বলতে শুরু করলো, তোমরা মেয়েদের উপর জোর করে হিজাব চাপাও, তাদের স্বাধীনতা দাও না, নারীদের দমন করো, ইত্যাদি নানা অভিযোগ তুলল। ফলাফল কি হলো? ইরান সরকার বাধ্য হয়ে আইনটাই বদলে দিল। হিজাব পরা বাধ্যতামূলক নয়, যে পড়তে চাও পড়ো, না চাইলে না পড়ো। তারপরের দিনই দেখা গেল ইরানের অর্ধেক নারীরা, মেয়েরা প্রকাশ্যে মাথা খোলা রেখে ঘুরছে। আপনারা যারা ইরানে থাকেন বা ইরানের খবর নিয়মিত অনুসরণ করেন, তারা এই কথা সাক্ষ্য দেবেন, ঠিক বলছে কিনা। এখন নতুন খবর শুনুন। সারা পৃথিবীতে নাইট লাইফ, রাতের বিনোদন জীবন নিয়ে যে শয়তানি সংস্কৃতি আছে, তার প্রভাব ইরানেও পড়েছে। আগে ইরানে নাইট লাইফ ছিল না, কারণ সেখানে এসব নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এখন ইরানে অনেক নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে এবং দেশ ধীরে ধীরে ইউরোপীয় সংস্কৃতি গ্রহণ করছে, কারণ জনগণ সরকারের বিরুদ্ধে যাচ্ছে। এই অসন্তোষ ঠেকাতে ইরান সরকার এখন প্রায় সব কঠোরতা তুলে দিয়েছে। ইতিহাসে প্রথমবার আমি এমন দৃশ্য দেখলাম, ইরানের ভেতরে ইউরোপের মতোই ছেলে মেয়েরা রাতে একসঙ্গে গান গাইছে, নাচছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, ক্লাবের মতো পরিবেশ তৈরি করেছে। দেখে হয়তো কারো কারো ভালো লাগবে, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছে। ইরান একসময় কেমন ছিল আর এখন কেমন হয়ে যাচ্ছে। যাই হোক, যদি ইরান মনে করে যে এভাবে কিছু ছোটখাটো কুরবানি দিয়ে তারা সাফল্য পেতে পারে, তাহলে সেটা তাদের সিদ্ধান্ত। তাদের সুপ্রিম লিডার আছেন, তিনি ভাববেন, করবেন যা করার প্রয়োজন। কিন্তু এটা সত্য, ইরানের পরিচিতি বেড়েছে, তার প্রভাবও বেড়েছে। আর এদিকে দেখুন, ইরান, তুরস্ক এবং তালেবান একসঙ্গে হয়েছে। যেখানে একসময় বলা হতো তালেবান ইরানের ঘোরতর বিরোধী, কারণ তালেবান একটি সুন্নি কট্টরপন্থী গোষ্ঠী আর ইরান শিয়াদের, তাই তারা একে অপরকে সহ্য করতে পারে না। এটা বহুদিনের প্রোপাগান্ডা ছিল, কিন্তু সময় সেই পর্দা সরিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে সেই তালেবান, ইরান আর তুরস্ক, তিন দেশই একসঙ্গে বসে একটি চুক্তিতে স্বাক্ষর করছে। তিন দেশ মানে ইরান, তুরস্ক ও তালেবান এখন একে অপরকে রেললাইন দিয়ে যুক্ত করবে। নতুন রেলপথ বসানো হবে এবং তাদের মধ্যে বাণিজ্য শুরু হবে। এদিকে ইসরায়েল আবারও তার পুরনো অভ্যাসে ফিরে গেছে। এক ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননে। এতে ৩ জন লেবানিজ সাধারণ নাগরিক নিহত হয়েছেন। দেখুন, লেবাননে কথিত সিজফায়ার চলছে, কিন্তু সিজফায়ারের নামে কিছুই নেই। শুরুতে আমেরিকা বলেছিল, যদি লেবাননে আমাদের পছন্দের প্রেসিডেন্ট বসে, তাহলে দেশটিতে শান্তি ফিরে আসবে। কিন্তু তাদের পছন্দের প্রেসিডেন্ট বসার পর কোথায় সেই শান্তি? কিছুই আসেনি, বরং লেবানন আরও অশান্ত হয়েছে। ইসরায়েল লেবাননের ভেতরে ঢুকে পড়েছে। শুধু বোমা বর্ষণই নয়, এখন তারা লেবাননের ভেতরেই চেক পয়েন্ট বানিয়েছে, ঘাঁটি স্থাপন করেছে। বিশ্ব যাই বলুক না কেন, ইসরায়েল ও আমেরিকা বলেছিল, আমাদের পছন্দের সরকার এলে লেবানন স্বাধীন হবে, শান্তি আসবে। কোথায় সেই স্বাধীনতা? কই সেই শান্তি? বরং ইসরায়েল এখন তার পুরো সামরিক শক্তি নিয়ে লেবাননের সীমান্তে মহড়া চালাচ্ছে, যেখানে অস্ত্র, ফাইটার, জেট, ট্যাঙ্ক সব কিছুই মোতায়েন করা হয়েছে। তাহলে এটাই কি সেই স্বাধীনতা? দেখুন, এই হলো বাস্তবতা। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে খুব শিগগিরই গাজা উপত্যকায় আরও সেনা মোতায়েন করা হবে এবং প্রয়োজনে কাতারও তাদের সামরিক বাহিনী গাজায় পাঠাবে। ইসরায়েল গাজায় যেভাবে বোমাবর্ষণ করেছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করেছে, মানুষের জীবন তছনছ করে দিয়েছে, এখন যারা বেঁচে আছে 2 বছর পর সিজফায়ারের সুযোগে তারা ফিরে এসে নিজেদের ভাঙা বাড়িঘর পরিষ্কার করছে। একবার তাদের মানসিক অবস্থাটা কল্পনা করুন। তারা যে ঘর পরিষ্কার করছে, সেই ঘরে এখন তাদের প্রিয়জনদের কেউ আর বেঁচে নেই। ঘর আছে কিন্তু পরিবার নেই। মনে করে দেখুন, যখন ইসরায়েল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করেছিল, তখন ইসরায়েল জয় ঘোষণা করেছিল। নেতানিয়াহু বলেছিল, আমরা তো হামাসকে খতম করে দিলাম, আমরা ফিলিস্তিনে যত সন্ত্রাসী সংগঠন ছিল সব ধ্বংস করে ফেলেছে, আমরা টানেলগুলো ধ্বংস করে দিয়েছি, টানেলে পানি ভরেছিলাম, টানেলে গ্যাস ভরেছিলাম, আমরা এটা করেছি, আমরা সেটা করেছি, আমরা হামাসের সব টানেল ধ্বংস করে দিয়েছি, আমরা জয়ী হয়েছি। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েল আজ বলছে তারা এখনো টানেলগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি
এবং যে আন্তর্জাতিক সামরিক বাহিনী গাজায় মোতায়েন হবে তার এত শক্তি নেই যে তারা হামাসের টানেল ও আশ্রয়স্থলগুলো ধ্বংস করতে পারে। এদিকে এই ভিডিওটি দেখুন। গাজায় যারা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, যাদের বাড়িঘর আশ্রয়স্থল সম্পূর্ণ বিনষ্ট, তাদের কোনো বিকল্প নেই, তাই তারা গাজার বন্দর এলাকায় তাঁবু গেঁথে থাকতে বাধ্য। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় আজও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে। ঠিক একইভাবে জার্মানিতেও ফিলিস্তিনের সমর্থনে বিশাল প্রতিবাদ চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।